বাংলাদেশের একটা ভিডিও আছে, একটা শিশু বলছে বাংলাদেশ জিতছে আর বলেই কান্না করে দিচ্ছে। আমার আর নাবিল খানের অবস্থা এখন অনেকটা এরকম যে বাংলাদেশ জিতছে, বাংলাদেশ অবশেষে জিতছে। নাবিল খান, যখন 90 মিনিটস পার হয়ে গেছে, বাংলাদেশ তখনও সিকিউর না, বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আছে। মানে হোয়াট ওয়াজ গোয়িং থ্রু ইয়োর মাইন্ড? কি হচ্ছিল? ইন্ডিয়া সেকেন্ড হাফটায় আপনার যেভাবে খেলছিল তখনই মনের মধ্যে ওই ভয়টা কাজ করছিল, এই বুঝি বাংলাদেশ গোল খেলো, এই গোল হয়ে গেল, এই আবারও একই গল্প হবে। তবে তার কোনো কিছুই শেষ পর্যন্ত রেপ্লিকেট হলো না। এবং আপনি যদি হিসেব করে দেখেন, আসলেই এই বছর বাংলাদেশের জয়ের খবর আমরা বলতে পেরেছি ভুটান ম্যাচে, তাও সেটা ছিল হচ্ছে কি আপনার ফ্রেন্ডলি ম্যাচ। কম্পিটিটিভ এই ধরনের যেটা ছিল বাংলাদেশের পঞ্চম ম্যাচ, ফর দ্য ফার্স্ট টাইম ন্যাশনাল স্টেডিয়ামে দাঁড়িয়ে আমরা হাসি মুখে এই বাংলাদেশের জয়ের খবরটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ জিতেছে, 22 বছরের একটা আক্ষেপ বাংলাদেশের ঘুচেছে। একটু মনে করিয়ে দেই যে 22 বছর আগে যে জয়টা বাংলাদেশ পেয়েছিল সেটা ছিল একটা গোল্ডেন গোলে। সে কারণে রেকর্ড বুক ঘাটলে আবার আপনি দেখবেন যে ওই ম্যাচটা বাংলাদেশের পক্ষে জয়টা লেখা থাকে না, ওটা ড্র হিসেবে ধরা হয় ইউজুয়ালি, যা করা হয় আর কি। তো সে গেল আরেক গল্প, কিন্তু আমরা একটু ম্যাচের গল্প করতে চাই। আপনারা নিশ্চয়ই টি স্পোর্টসে এতক্ষণ মোরসালিনের ইন্টারভিউ দেখেছেন, আপনারা হয়তো হামজা চৌধুরীর ইন্টারভিউ দেখেছেন, অনেক ফুটেজও আপনি দেখেছেন, ম্যাচ তো দেখেছেন। আমরা বরং এই ম্যাচ নিয়ে একটু কথা বলি, একেবারে কাঠখোট্টা আলাপ বলতে যা বোঝায়। বাংলাদেশ আজকের ম্যাচে ফার্স্টে যখন গোলটা পেয়ে গেল, এটা বাংলাদেশের জন্য স্বপ্নের একটা শুরু ছিল, কিন্তু বাংলাদেশ সেকেন্ড হাফে আসলে সেই তালটা তাদের কেটে যাচ্ছিল। বাংলাদেশ একটা নতুন জিনিস আজকে আবিষ্কার করেছে বা শিখেছে, সেটা হচ্ছে ডিয়েগো সিমিওনের ডার্ক কার্ডটা তারা মাঠে ইমপ্লিমেন্ট করতে পেরেছে এবং সেটা বলে কয়ে করেছে যে আমরা পরের বার টাইম ওয়েস্ট করতে চাই, এবং পরের বার তার টাইম ওয়েস্ট করেছে। এইটা কি বাংলাদেশ একটা মানে গুড সাইন, তাই না? অবশ্যই। দেখেন, এই সাইনটা ধরেন আমি মিতুলের কাছ থেকে লিগের ফুটবলে দেখেছি, সে যখন যেই ক্লাবের হয়ে খেলে মিতুল ওই কাজটা ঠিকঠাকভাবে করতে পারেন। কিন্তু আপনি একবার ভাবেন, হংকং চায়নার এগেনস্টে সেই কাজটা বাংলাদেশের কোনো ফুটবলারই করেননি। আজকের ম্যাচে ওই এক্সাম্পলটাই দেখেন, মিতুল সেই কাজটা খুবই ভালোভাবে আসলে করতে পেরেছে। হ্যাঁ, সামটাইমস সে একটু চোট পেয়েছে, কিন্তু তারপরও তখন হচ্ছে সময়টা ওয়েস্ট করা। এবং আপনি খেয়াল করে থাকেন, সমিত সোম এই জায়গাটায় দাঁড়িয়েই তিনি যখন বাংলাদেশে এলেন এইবার, এরপর যখন সামনাসামনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। বাংলাদেশ এই জিনিসটা আজকের ম্যাচে শিখে ইমপ্লিমেন্ট করেছে ঠিকঠাক। এবং বাংলাদেশকে আসলে আরও অনেক কিছু শিখতে হবে। আমি জানি যে একটা জয় এবং এই জয়ের আনন্দে ভেসে যাওয়া যায়, এবং এই জয়ের আনন্দ নিয়ে কথা বলা উচিত, জয় সেলিব্রেট করা উচিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সামনের দিকেও তাকাতে হবে। হামজা চৌধুরীর কাছে এই জয়টা কতখানি গুরুত্বপূর্ণ যে তিনি ম্যাচ শেষে বলছেন তিনি লেস্টার সিটির হয়ে যে FA কাপ জিতেছিলেন সেখানের সঙ্গে তিনি সেই ম্যাচের সঙ্গে অনেকটা তুলনা করছেন। তার গায়ে যখন আমি লাল সবুজের পতাকা দেখেছি, যখন তিনি দেখেছি যে মাঠ প্রদক্ষিণ করছে, আপনি একবার চিন্তা করুন যে এই বাংলাদেশ যদি একটা শিরোপা উদ্ধার করতে পারে, বাংলাদেশ যদি একটা এশিয়া কাপ খেলতে পারে, তাহলে এই উদযাপন কোথায় গিয়ে ঠেকবে? দেখেন, আপনি হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামে 3টা ম্যাচের সেই এনভায়রনমেন্টে আপনি চিন্তা করেন, বাংলাদেশ যে ধরনের সাপোর্টটা পেয়েছে স্টেডিয়ামের পুরো দর্শকদের কাছ থেকে, পুরো দেশে যেই উন্মাদনাটা শুরু করেছেন এই বছরের শুরুতে হামজা চৌধুরী, বছর শেষে এসে পুরো দেশের মানুষ যেন আপনার ওইটার ওই একটা প্রতিদান পেল। সেই প্রতিদানটা বাংলাদেশ দলেই দিয়েছে এবং বছরটা শেষ করেছে একটা আপনার জয় দিয়ে। এবং সেই জয়ের স্মৃতিটা মানে আপনাকে আপনার ক্যারিয়ার জুড়ে কেন মনে রাখবে, আপনি এই ম্যাচটা হচ্ছে জিতেছেন ইন্ডিয়াকেও হারিয়ে, এবং ফার্স্ট কম্পিটিটিভ ম্যাচ, ফার্স্ট কম্পিটিটিভ উইন এখানে হয়েছে। সমিত সোম তিনি এইখানে প্রথমে জিতেছেন। ওভারঅল দেখেন, বাংলাদেশ হয়তো এই 5টা ম্যাচের মধ্যে এই ম্যাচটাকে আপনি খেলার দিক থেকে টপে রাখতে পারবেন না, মানে অ্যাজ এ টিম গেম হিসেবে বাংলাদেশ একদম যা করতে চেয়েছে সেভাবে করেছে, একদম নিচের দিকে আপনাকে এই ম্যাচটাকে রাখতে হবে। কিন্তু দিন শেষে আপনি জিতেছেন, মানুষ মনে রাখবে এই জয়টাকে। এক্স্যাক্টলি, মানে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে হংকং চায়নার সঙ্গে চেয়ে বেটার ফুটবল খেলেছে, বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে চেয়ে বেটার ফুটবল খেলেছে, বাংলাদেশ শিলংয়ে ইন্ডিয়ার এগেনস্টে এর চেয়ে 2 গুণ ভালো ফুটবল খেলেছে বলে আমার কাছে মনে হয়েছে। সেই তুলনায় বাংলাদেশ আজকে অত ভালো করে নাই, কিন্তু বাংলাদেশ জিতেছে এবং সেই কারণে সবার মুখে একটা চওড়া হাসি আছে। এবং হামজা চৌধুরীর জন্য এই ম্যাচটা কতখানি গুরুত্বপূর্ণ ছিল দেখেন, হামজা চৌধুরীর এই বছরটা এমনভাবে যাচ্ছিল, তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে লাস্ট মোমেন্টে গোল খেয়ে তার দল প্রিমিয়ার লিগে উত্তরণ করতে পারলো না, তারপরে লেস্টার সিটিতে গত কয়েক ম্যাচে তার নিয়মিত মাঠে নামা হচ্ছে না। তিনি এই ইন্টারন্যাশনাল ব্রেকটাকে এমনভাবে চিন্তা করেছেন যে এটা তার উইন্ডো, এমন একটা উইন্ডো যেখানে গিয়ে তিনি একটু স্বস্তি ভরে বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন, সেটা হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশ এখন তার জন্য সেই জায়গা হয়ে গেছে, এবং সেখানে এসে তিনি ফার্স্ট ম্যাচে 2 গোল করলেন, অদ্ভুত সুন্দর 2টা গোল, আর এরপরে তিনি এই জয়ের রেশ নিয়ে বাড়ি ফিরবেন। সমিত সোম বলছিলেন তিনি যেতেন না, তিনি অবশ্যই জয় পেলেন। তাকে লোকে যে বলেছিল যে তোমার কিন্তু ইন্ডিয়াকে হারাতে হবে, দেখুন তার কপালটা, তার জয়টা এইভাবেই লেখা ছিল যে সেই ইন্ডিয়ার এগেনস্টে সমিত সোমের ফার্স্ট জয়টা
এলো। এবং শুধুমাত্র এই দুজনের কথা না, আমি আসলে সবার কথাই বলতে চাই। বাংলাদেশের ফুটবলারদেরকে নিয়ে এর বাইরে মানে কথাবার্তা আমরাও বলেছি, সমর্থকেরা বলেন, এটা আসলে তাদেরকে এমনভাবে মানসিকভাবে প্রভাবিত করেছিল কোনো একটা সময় গিয়ে, যেখান থেকে উত্তরণের জন্য একটা জয়ও বাংলাদেশের দরকার ছিল। এটার ওপরে এখন আমরা এক হয়ে, মানে যিনি হয়তো একজন ফুটবলারকে গালমন্দ করছেন, তিনি বাংলাদেশের ভালো চান বলে গালমন্দ করছেন হয়তো। তো এই যে যাকে গালমন্দ করছেন তিনিও বাংলাদেশি, যিনি গালমন্দ করছেন তিনিও বাংলাদেশি। এই সব মিলে এক হয়ে আমরা বোধহয় একটা নতুন শুরুর স্বপ্ন দেখতে পারি এখান থেকে। দেখেন, আজকের দিনটা বা আজকের এই জয়টাই হবে একটা ফ্রেশ রিস্টার্টের বাটনে চাপ দেয়া। এবং আপনাকে আমি এতটুকু বলতে পারি, হাভিয়ার কাবরেরার দেশের মাটিতে এটাই ছিল লাস্ট ম্যাচ, শেষ ম্যাচ। এবং এটা সিকিউর হয়ে বা কনফার্মেশনটা দিয়েই দেয়া যায় হাভিয়ার কাবরেরা বাংলাদেশের কোচ হয়ে আর থাকছেন না। সিঙ্গাপুর পর্যন্ত হয়তো তাকে না রাখারও একটা সম্ভাবনা রয়েছে, সেই বড়সড়ই একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং এই হামজারা এলেন, সৌমিত্রা এলেন, বাংলাদেশ এবারের এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারলো না, ওকে। কিন্তু এই যে এই জয়টা এবং এই গ্রুপে বাংলাদেশ কিন্তু আপনার 5 পয়েন্ট আসলে আলটিমেটলি কালেক্ট করতে পেরেছে। আপনি ওই আফসোস চলেন আরেকবার করা শুরু করি, ইন্ডিয়ার সাথে ম্যাচ ড্র হলো, ওই ম্যাচ বাংলাদেশ জিততে পারতো, ডেফিনেটলি জিততে পারতো। সিঙ্গাপুরের সাথে ম্যাচ, ফাহিমের ওইটা পেনাল্টি ছিল, সেই পেনাল্টিটা দেয়া হতো না, পেনাল্টিটা হলে বাংলাদেশ ধরেন হচ্ছে ওই ম্যাচেও একটা পয়েন্ট পেতো। হংকং চায়নার ম্যাচ, এইখানে এই ম্যাচও আপনার ড্র করার কথা, আপনি সেই ম্যাচটাও ড্র করতে পারলেন না, গোল খেলেন। হংকং চায়নার মাঠে যে ওইটা আমি বলবো ফেয়ার ড্র, ওইটা ফেয়ার ড্র। এর আগের ওই তিনটা থেকে কিন্তু বাংলাদেশ 3টা পয়েন্ট আসলে পেতে পারত। তবে যেখানে আসলে শেষ বিন্দুটা টানা যায়, মানে হাভিয়ার কাবরেরা যদি বাংলাদেশ জাতীয় দলের কোচ আর না থাকেন, যেটা এখন অবশ্যম্ভাবী মনে হচ্ছে, যদিও তার সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত চুক্তি রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে দেয় যে বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই 31 মার্চের ম্যাচটা। এর আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়তো হতে পারে, কিন্তু বাংলাদেশের এই বাংলাদেশ কেন, ফিফার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আর এর মধ্যে নাই। মার্চে হচ্ছে পরের উইন্ডোটা, ওই সময় ওয়ার্ল্ড কাপের প্লে অফ দেখবেন, এই এশিয়ান কাপের এই একটা ম্যাচ বাংলাদেশে বাকি থাকবে, এসবই তখন চলবে। এই ফাঁকে বাংলাদেশে তখন হয়তো নতুন কোচ খুঁজতে হবে। তবে হাভিয়ার কাবরেরা যত সমালোচিত হয়েছেন এই পুরোটা সময়, গত 1 বছর সময় স্পেশালি, তার জন্য এটা ভালো যে তিনি একটা ম্যাচ জিতে এবং এমন একটা দলকে হারিয়ে ইন্ডিয়াকে, লোকে হাভিয়ার কাবরেরাকে হয়তো খুব ভালোবেসে মনে রাখবেন না, কিন্তু হাভিয়ার কাবরেরাকে লোকে এইভাবে মনে রাখবেন যে ইন্ডিয়াকে যখন আমরা 22 বছর ধরে হারাতে না পেরে হারালাম, সেই দলের কোচ ছিলেন হাভিয়ার কাবরেরা। এবং তার যে হাসিটা, এক্সপ্রেশনগুলো আমরা দেখছিলাম, সেটা আমাদেরকে বলেছিল তিনি আসলে চাপ মুক্ত হয়েছেন। তিনি যাওয়ার আগে কিছু একটা দিয়ে যেতে চেয়েছিলেন এবং তিনি সম্ভবত যাওয়ার আগে বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য এটুকুই করে যেতে পারলেন। 2023 সালে যখন তিনি সাফে দলটাকে মানে সেমিফাইনাল নিয়ে গেছিলেন, তখন লোকে তাকে ভালোবেসেছিল প্রথমবারের মতো। এরপরে মালদ্বীপকে হারানো, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, প্রি কোয়ালিফায়ার থেকে ওয়ার্ল্ড কাপের মূল পর্বে যাওয়া, লেবাননের সঙ্গে 1-1 গোলে ড্র, এরপরে 24টা তার খুব ভালো যায় নাই, 25টা তার শেষে ভালো যায় নাই, শেষ ম্যাচটা তিনি জিতেছেন। এই দিয়ে তিনিও একটা র্যাপ আপ করে যেতে পারলেন। তিনি হয়তো বাংলাদেশের মানুষের মনে ওইভাবে স্থান কীভাবে পাবেন আমি জানি না, কিন্তু তিনি তবুও ভারতকে হারানোর পরে যেটা হয় যে একটা ডার্বি ম্যাচ জিতলে একটা স্থান লোকে রাখে, সেই জায়গাটা তিনি অকুপাই করে গেলেন। হাভিয়ার কাবরেরা যখন হচ্ছে গিয়ে ম্যাচ শেষ করে ফুল টিম নিয়ে যখন তিনি বের হচ্ছিলেন, তখন লাস্টে একটা কথা বলেছেন, এই জিনিসটা আরও আগে আসার দরকার ছিল, সেই জিনিসটা আজকে আসলো। তারপর উনি ক্রেডিটটা দিয়েছেন ওনার ছেলেদের, যারা হচ্ছে ফাইনালি সেই জিনিসটা, এই জয়টা এনে দিতে পেরেছে। হাভিয়ার কাবরেরার জন্য মানে শেষটা ভালো হলো, মানে শেষের হিসেব করলে হাভিয়ার কাবরেরার জন্য এটাই ভালো হয়েছে। উনি একটা সময়, আমার মনে আছে, উনি একটা সময় জিজ্ঞেস করেছিলেন যে শিলংয়ের সঙ্গে ম্যাচে ফাহমিদুলকে নিয়ে ওই ঘটনাটা ঘটলো যখন, তখন তিনি বলছিলেন যে এই ম্যাচ, পরের ম্যাচে যদি জিততে না পারে তাহলে তো দর্শকরা আমাকে ডাগ আউটে থাকতে দেবে না। এইরকম একটা শঙ্কা নিয়ে তিনি হচ্ছে ওই ম্যাচ থেকে মানে পরিচালনা করেছেন বা কিছু একটা। এই সমর্থকদের মন তিনি জেতার চেষ্টা করেছিলেন। এটা এরপরে ওই ঘটনার পরে তার কথাবার্তাও কিন্তু প্রেস কনফারেন্সে পাল্টে গিয়েছিল এবং তিনি শেষবার মোটামুটি সমর্থকদের বলে রেখেছেন যে এই কথাবার্তাগুলো আমাকে মাথা পেতে নিতে হবে, এই সমালোচনা পেতে নিতে হবে, কারণ আমি রেজাল্ট দিতে পারছি না। এবং তিনি রেজাল্টটা দিয়ে সম্ভবত প্রপারলি সাইন অফটা করছেন। যদিও বাংলাদেশ বোধহয় এই জায়গায় একটু এগিয়ে থেকে এই সিদ্ধান্তটা বছরখানেক আগে নিতে পারলে হয়তো বাংলাদেশের ফুটবল কে জানে, হতেও পারতো, না হতে পারতো, অনেক কথা, শেষে এসে অনেক কিছু বলা যেতে পারে। তবে এইখানে বাংলাদেশের অন্ততপক্ষে বছরটা শেষ করার একটা তৃপ্তি নিয়ে এইটুকু বাংলাদেশ বোধহয় পেল। এবং এটাই আসলে বাংলাদেশের সামনের বছরের শুরুটা করার জন্য একটা বেস্ট রেজাল্ট হয়েছে। সামনের বছরের মার্চে যখন বাংলাদেশ ওই ম্যাচটা খেলবে, সেই ম্যাচেরও কিন্তু কোনো ইকুয়েশন থাকছে না। তবে বাংলাদেশের সেই ম্যাচটা এরপর যখন বাংলাদেশ খেলবে,
নেক্সট ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারগুলো সব কিছু মিলে সেটার প্রিপারেশন হিসেবেই আমরা এবং ভাবতে পারি। এই প্রিপারেশনের কি আছে, প্রিপারেশন গুরুত্বপূর্ণ, কারণ সিঙ্গাপুরকে হারাতে পেরে যদি পারেন তাহলে আপনার কাছে সুযোগ থাকবে এই গ্রুপে সেকেন্ড হওয়ার। গ্রুপে সেকেন্ড হওয়া মানে আপনার ফিফা র্যাঙ্কিংয়ে উত্তরণ ঘটবে। এরপরে আপনি পুরো বছর জুড়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবেন। সেখানে যদি আপনি জিততে পারেন আপনি ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবেন। ফিফা র্যাঙ্কিংয়ে আপনি যদি উন্নতি করতে পারেন তাহলে 2030 বিশ্বকাপের যে গ্রুপিং হবে সেখানে বাংলাদেশকে প্রিলিমিনারি স্টেজ আর খেলতে হবে না। প্রিলিমিনারি স্টেজ যদি আপনাকে না খেলতে হয় তাহলে আপনি সেকেন্ড রাউন্ড থেকে খেলতে পারবেন। সেকেন্ড রাউন্ড থেকে স্টার্ট করলে ইটস আ ফ্রেশ নিউ স্টার্ট অ্যান্ড দেন ইউ হ্যাভ ইউর হামজা, ইউ হ্যাভ ইউর সমিত, জায়ান, ফাহমিদুল, তোপু, তারিক, সবাইকে নিয়ে অ্যান্ড প্রবাবলি মোর, আরও কয়েকজন ফুটবলারকে আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। সো এই স্টার্টটা বাংলাদেশের দরকার ছিল। এই শুরুর উপরে, এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে বাংলাদেশ কোথায় যায় তা দেখার জন্য আমরা মুখিয়ে থাকবো এবং নিশ্চয়ই আপনিও থাকবেন আমাদের সঙ্গে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.